আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন সিনহা হত্যা মামলার ১ নম্বর আসামি ইন্সপেক্টর লিয়াকত। তার বক্তব্যে গতি পাবে তদন্ত। হোসেনি দালানে সীমাবদ্ধ থাকলো শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। স্বাস্থ্যবিধি মেনে কারবালা প্রান্তরেও সীমিত জমায়েত। সবাইকে স্বাস্থ্য সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন ১৫ই আগস্টের হত্যাকাণ্ড স্মরণ করিয়ে দেয় কারবালার ঘটনা। তো কারবালার এই হত্যাকাণ্ডে নারী শিশুদের কিন্তু হত্যা করা হয়নি, কিন্তু 15ই আগস্ট ধানমন্ডি বাড়িতে নারী শিশু বা মিন্টু রোডে কোথাও নারী শিশু রক্ষা পায়নি। করোনা স্থবির বেশিরভাগ সংসদীয় কমিটির কার্যক্রম। প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতে কাজে ঘাটতি নেই দাবি সংশ্লিষ্টদের। ৩ মাসের আগে হচ্ছে না ঢাকা সহ দেশের ৫টি আসনের উপনির্বাচন। আওয়ামী লীগের প্রার্থী হতে প্রায় ১৫০ আবেদন। বিকেলে মনোনয়ন বোর্ডের সভা। ২৪ ঘন্টায় সর্বাধিক কোভিড সংক্রমণ ও মৃত্যু দেখল ভারত। কড়াকড়ির প্রতিবাদে জার্মানি সহ ইউরোপের কয়েকটি দেশে বিক্ষোভ। দেশ বিদেশের খবর থাকছে দুপুরের বাংলাদেশে। সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশেদ হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন ১ নম্বর আসামি বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকত। সকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার খাস কামরায় নেওয়া হয় তাকে। তার জবানবন্দির মধ্য দিয়ে এই মামলার পূর্বাপর অনেক বিষয় স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হত্যার মোটিভ ও খোলাসা হতে পারে এই জবানবন্দিতে। সিনহার বোনের করা মামলায় ইন্সপেক্টর লিয়াকত ১ নম্বর আসামি। লিয়াকত সহ বরখাস্ত হওয়া ওসি প্রদীপ, এসআই নন্দদুলাল তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে আছেন। আজ রিমান্ডের দ্বিতীয় দিনে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন ইন্সপেক্টর লিয়াকত। দর্শক, কক্সবাজার আদালত প্রাঙ্গণে রয়েছেন আমার সহকর্মী রিয়াজ রেহান। সরাসরি তার কাছে যাচ্ছি। রিয়াজ, লিয়াকত এজলাসে কি বলেছেন এখন পর্যন্ত? কোনো সূত্র থেকে কিছু জানা গেছে কিনা, বিস্তারিত জানাবেন আমাদের। শাওন, আসলে ১৬৪ ধারা জবানবন্দি বিচারকের খাস কামরায় দেওয়া হয় এবং সেখানে বিচারক এবং জবানবন্দি যিনি দেন তিনি ছাড়া আসলে কারো থাকার সুযোগ নেই। সুতরাং তিনি জবানবন্দিতে ঠিক কি বলছেন বা আদৌ জবানবন্দি শুরু হয়েছে কিনা বা শুরু হলে কখন শেষ হবে সেটি জানাটা একেবারেই বের হওয়ার আগ পর্যন্ত বলাটা খুব মুশকিল। সুতরাং তবে আমরা যতটুকু ধারণা প্রস্তুত বা ধারণা করা যায় সেটি হচ্ছে, যেহেতু তিনি ১ নম্বর আসামি এবং এজাহারে উল্লেখ করা হয়েছে তিনি পিস্তল দিয়ে মেজর অবসরপ্রাপ্ত সিনহা রাশেদকে গুলি করেছেন এবং তার গুলিতে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে মামলার অভিযোগপত্রে, মামলার এজাহারে। সেহেতু ধরে নেওয়া যায় তিনি আসলে সেই যে ঘটনা ঘটেছিল শামলাপুরে ৩১ তারিখ রাতে, সেই ঘটনা সম্পর্কে তিনি বিবরণ দেবেন এবং ঠিক ঘটনাটি কীভাবে ঘটেছে, কিভাবে এই গুলির ঘটনাগুলো ঘটেছে সেগুলো তিনি বিস্তারিত তার জবানবন্দিতে দেবেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসলে সেই জন্যই নেওয়া হয়, তিনি এই যে ঘটনা সেই ঘটনার সাথে নিজের সম্পৃক্ততা স্বীকার করে তিনি দিবেন, যারা আসামি এর আগে দিয়েছেন অতীত অভিজ্ঞতা তাই বলে। তবে আজকে এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এই নিয়ে 4 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, কারণ তিনি ইন্সপেক্টর লিয়াকত ছাড়াও যে আর্ম পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএনের যে 3 জন সদস্য ছিল তারা এর আগে জবানবন্দি দিয়েছেন এবং তারা সেদিন তাদের যে চেকপোস্ট অর্থাৎ এপিবিএনের চেকপোস্টে এসে কীভাবে পরিদর্শক লিয়াকত এবং এসআই নন্দদুলাল মেজর সিনহা রাশেদের গতিরোধ করেছেন এবং পরবর্তীতে গুলির ঘটনা ঘটেছে, পরবর্তীতে মেজর সিনহা রাশেদ নিহত হয়েছেন, সেসব ঘটনাগুলো তারা দেখেছেন এবং তাদের প্রত্যক্ষদর্শী হিসেবে তারা মামলার আসামি হয়েছেন এবং আসামি ক্ষেত্রে তারা বলেছেন যে কীভাবে লিয়াকত প্রথমে নিজেই নিজ হাতে রাস্তায় ড্রাম ফেলে
তিনি গতিরোধ করেছেন। সুতরাং সবকিছু আজকে তার যে 164 ধারা জবানবন্দি সেই জবানবন্দিতে উঠে আসার কথা রয়েছে এবং এর উপর আসলে মামলার অনেক কিছুই নির্ভর রিয়াজ, করছে। বুঝতে পেরেছি। ধন্যবাদ এই মুহূর্তের এই তথ্যগুলো জানাবার জন্য। পবিত্র আশুরা আজ। মহামারী করোনার কারণে এবার পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া চত্বরে সীমাবদ্ধ থাকছে মহররম উপলক্ষে শিয়া অনুসারীদের তাজিয়া মিছিল। কারবালা প্রান্তরের শোকাবহ ঘটনা স্মরণে সকাল থেকে হোসেনি দালানে শিয়া সম্প্রদায়ের মানুষ মাতম করেন। পুরান ঢাকা ছাড়াও রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা থেকেও জড়ো হন শিয়া সম্প্রদায়ের মানুষ। হোসেনি দালানের প্রবেশ পথে ছিটানো হয় জীবাণুনাশক। করোনার কারণে শত বছরের ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো শহর জুড়ে হচ্ছে না তাজিয়া মিছিল। অন্যবারের মতো ইমামবাড়ার সামনে বসেনি মেলাও। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই চলছে বয়ান ও মর্শিয়া। এদিকে আশুরা ঘিরে হোসেনি দালান সহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মানত করছি, এই প্রথম এখানে আসা। কষ্টটা অবশ্যই থাকবে, যেহেতু আমরা প্রতি বছর নেয় যেভাবে আমরা বেরোতাম এইভাবে বেরোতে পারছি না। যেভাবে করার চেষ্টা করছি সেভাবে হচ্ছে না আর কি। এবার একটু মনের মধ্যে আনন্দ কমই আছে। গতকাল সন্ধ্যা থেকে শুরু হয় আনুষ্ঠানিকতা। ছোট ছোট মিছিল নিয়ে হোসেনি দালান ইমামবাড়ায় জড়ো হন শিয়া মতবাদের অনুসারীরা। রাত 1:30টায় ইমামবাড়া চত্বরে সীমিত পরিসরে বের করা হয় তাজিয়া মিছিল। কারবালা প্রান্তরের শোকাবহ ঘটনা স্মরণে মাতম করেন অংশগ্রহণকারীরা। দর্শক, হোসেনি দালান চত্বরে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাচ্ছি তার কাছে। রাব্বি, রীতি অনুযায়ী দুপুরে তো মাতম হয়, এবার কি সেই আনুষ্ঠানিকতা আছে? এখন কি চলছে জানাবেন। যেই মাতম হয় সেটি কিন্তু পুরো রাজধানীতে কিন্তু ছড়িয়ে যায় সেই রেশ, সেটি এবার নাই। আপনি জানেন যে খুবই সীমিত পরিসরে সকাল 10টা থেকে দুপুর 12টা মাত্র 2 ঘন্টা কিন্তু এখানে নানান আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে এবং ডিএমপির যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা পালন করেছে। এবং সেই সঙ্গে একটু বলতে চাই যে এখন পর্যন্ত এই পবিত্র আশুরা বা তাজিয়া মিছিল উপলক্ষে সবকিছুই খুব নির্বিঘ্নে হয়েছে এবং কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিন্তু এই কম্পাউন্ডের মধ্যে শাওন ঘটেনি। এবং আপনি জানেন যে বিকেলে দোয়া মোনাজাত আছে এবং সেই মোনাজাতেও অংশ নেবে যারা ভক্তরা এবং সেই সঙ্গে যারা আসলে শিয়া সম্প্রদায়ের মুসল্লি যারা তারা এখানে অংশ নেবেন। এবং সেই সঙ্গে একটু বলতে চাই যে সীমিত পরিসরে হওয়াতে আসলে যেই রকমভাবে এই দিনটিকে স্মরণ করা হয় যে পবিত্রতার সাথে সেই পবিত্রতার কোনো ঘাটতি ছিল না। তবে বহু মানুষ একসাথে যে মাতমের যে চিত্রটি আমরা দেখে থাকি সেটি কমতি থাকাতে কিন্তু সবার মনে এক ধরনের আফসোস ছিল, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। সব মিলিয়ে নির্বিঘ্নে কিন্তু এখন পর্যন্ত পালিত হচ্ছে এই আজকের যে আয়োজন। রাব্বি, ধন্যবাদ আপনাকে। করোনা মহামারীর কারণে ভিন্ন আবহে বিশ্বজুড়ে স্মরণ করা হচ্ছে পবিত্র আশুরা। সীমিত পরিসর আর শারীরিক দূরত্ব নিশ্চিত করে তাজিয়া মিছিল করছে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। পারিবারিক আয়োজনেও হচ্ছে মর্শিয়া মাতম। অবশ্য সুন্নাহ অনুযায়ী রোজা রাখা সহ ইবাদত বান্দেগি করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জম্মু কাশ্মীরে বরাবরই আশুরার আনুষ্ঠানিকতা ঘিরে থাকে তীক্ষ্ণ নজরদারি। এবার করোনা মহামারীর বিস্তার রোধে ছিল কঠোর পদক্ষেপ। তাজিয়া মিছিল থেকে ভারত সরকার বিরোধী স্লোগান ওঠায় ধরপাকড়ের শিকার হন অনেকেই। সরকার বিধিনিষেধ এবং ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সিস্তানি, আয়াতুল্লাহ খামিনির নির্দেশ মোতাবেকই স্মরণ করা হচ্ছে এবারের আশুরা। কিন্তু সরকার কেন শোক পালনের অনুমতি দিচ্ছে না সেটাই প্রশ্ন। জানি না কেন সীমিত পরিসরে তাজিয়া মিছিলের অনুমতি দিচ্ছে না সরকার। মোদি প্রশাসনের লক্ষ্য জানি আমরা, তবে কোনো কূটকৌশলেই হযরত হুসেইন রাদিয়াল্লাহু আনহুর আত্মত্যাগ বিফল হবে না। ঐতিহাসিক কারবালা প্রান্তরেও ছিল এবার সীমিত আয়োজন। স্বাস্থ্যবিধি এবং করোনা শিষ্টাচার মেনেই হয় তাজিয়া মিছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে মর্সিয়া মাতম করেন শিয়া মতের অনুসারীরা। তবে মহামারীর কারণে উপস্থিতি ছিল কম। অবশ্য করোনার প্রকোপের কারণে শিয়া প্রধান দেশ ইরানেও আশুরা স্মরণে ছিল কঠোর বিধিনিষেধ। তাই তাজিয়ায় মাতম নয়, বরং গাড়ির মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে হয় শোক মিছিল। যত বাধাই আসুক না কেন মুসলিমরা কি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না?
তেমনি করোনার কারণে বিধিনিষেধ থাকলেও বিকল্প উপায়ে স্মরণ করা হচ্ছে পবিত্র আশুরা। আশুরার মাহাত্ম্য স্মরণে সুন্নি মুসলিমরা এ দিনে রোজা রাখেন, করেন ইবাদত বন্দেগী। 10ই মহরম কারবালা প্রান্তরে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত দেশবাসীকে অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার বিষয়ে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারীতে মৃত্যু ও সংক্রমণের হার কমিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সকালে শোক দিবসের আলোচনায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ড কারবালার ঘটনাকে স্মরণ করিয়ে দেয় বলেও জানান শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোক দিবসের আলোচনার আয়োজন করে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে করোনা মহামারী প্রসঙ্গ। জীবন বাঁচাতে দেশবাসীকে সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান তিনি। মানুষকে আরও সচেতন থাকতে হবে, আরও অনেক দিন থাকতে হবে, যেন এই অবস্থার থেকে যেন আমরা মুক্তি পাই। যতদিন পর্যন্ত না এর ওটা ভ্যাকসিন বের হবে বা এর চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা হবে বা বিশ্বব্যাপী এটা স্বীকৃতি হবে, ততদিন পর্যন্ত আমাদের সুরক্ষা থাকতেই হবে, সেটা সবাইকে আমি অনুরোধ করি। শেখ হাসিনার বক্তব্যে দীর্ঘদিন পরে উঠে আসে দলীয় নানা বিষয়। অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে কঠোর নির্দেশনা দেন তিনি। মিলিটারি ডিক্টেটরদের হাতে তৈরি করা যে সমস্ত রাজনৈতিক দল, সেগুলি যারা করে এসেছে বা যুদ্ধ অপরাধীদের সাথে যারা ছিল, আমাদের দলের জন্য তারা না আসে। খুব ভালো ব্যবহার করে এমনভাবে চলে আসে যে আমাদের কেউ কেউ দল ভারী করার জন্য তাদেরকে টেনে নেয়, কাছে টেনে নেয়, কিন্তু এটা নেওয়া আমাদের জন্য সত্যি খুব ক্ষতিকারক। প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতিকে শোষণের হাত থেকে মুক্ত করতে আজীবন সংগ্রাম করে গেছেন জাতির পিতা, অথচ স্বাধীনতা বিরোধী শক্তির হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তাকে। কারবালার এই হত্যাকাণ্ডে নারী শিশুদের কিন্তু হত্যা করা হয়নি, কিন্তু 15ই আগস্ট ধানমন্ডি বাড়িতে নারী শিশু বা মিন্টু রোডে কোথাও নারী শিশু রক্ষা পায়নি। কিন্তু 15 আগস্টের ঘটনার সাথে যেন এই কারবালার ঘটনার এক অদ্ভুত মিল রয়ে গেছে। এই ঘটনা সবসময় সেই কারবালার ঘটনাকেই স্মরণ করিয়ে দেয় যে আরেকটি কারবালার ঘটনা ঘটে গেল বাংলাদেশে। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। দোয়া করা হয় 15 আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। মন্ত্রণালয়ে কেনাকাটায় দুর্নীতি বন্ধ এবং জবাবদিহিতা নিশ্চিতে কি কার্যকর ভূমিকা রাখতে পারছে না সংসদীয় স্থায়ী কমিটি? পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি এই নিয়ে উপকমিটি গঠন করলেও একটির বেশি বৈঠক করতে পারেনি। তার উপর করোনা স্থবির সংসদের 50টি কমিটির বেশিরভাগেরই কার্যক্রম। চিফ হুইপের দাবি, জবাবদিহিতা নিশ্চিতে কমিটির কার্যক্রমে ঘাটতি নেই, বাস্তবায়নের দায়িত্ব মন্ত্রণালয়ের। স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যদের কয়েকজন বলছেন দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আলমগীর স্বপনের রিপোর্ট। করোনাকালে সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম অনেকটা স্থবির। সরকারের কার্যক্রম পুরোদমে শুরু হলেও 50টি কমিটির 4 ভাগের 3 ভাগই এখনও বসেনি বৈঠকে। 4 মাস পর জুলাইয়ে কয়েকটি কমিটি বৈঠক করলেও মন্ত্রী এমপিদের উপস্থিতি ছিল কম। কিছু কিছু সংসদীয় কমিটির মিটিং কিন্তু হয়েছে এর মধ্যে জানি, কিন্তু আমি যেহেতু প্ল্যানিংয়ে আছি, আমাদের মিটিং কিন্তু করোনা হওয়ার পর থেকে একটা হয়নি। সংসদীয় কমিটিগুলো আসলে কাজ করে যাচ্ছে, তবে 2-1টি সংসদীয় কমিটি হয়তো বা করোনা সংক্রান্ত কারণে বসতে পারেনি। সংসদ সদস্যবৃন্দ প্রায় সকলেই নিজ নিজ নির্বাচনী এলাকায় এই করোনা কালে তাদেরকে ওই আসা যাওয়ার হ্যাসেলটা আমি করতে চাই নাই। একাদশ সংসদের 1.5 বছরে বেশ কিছু সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় সুপারিশ করলেও এর কার্যকর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন আছে।
স্বাস্থ্য খাতের পর কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কেনাকাটা নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। এসব নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি উপকমিটি গঠন করলেও নিজেরা বসেছেন খুব কমই। এই কাজগুলো যে দেওয়া হচ্ছে, কেন কাজগুলো আগাচ্ছে না, কাজগুলো আগালো তারপর আপনার কেন আবার বাজেট বাড়াচ্ছেন? সাব কমিটি হয়েছিল, আসলে আমরা সেই সুযোগটা আসলে পেলাম না এই করোনার কারণে, নাহলে কিন্তু উত্তরোত্তর যদি মিটিংগুলো ঘন ঘন করা যেত অনেক কিছু বেরিয়ে আসতো। নানা রকম কাজের তো কিছু প্রবলেম, আমাদের জটিলতা আছে, আমাদের গতি নানা কারণে, রেড টেপিজম আছে। বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে মন্ত্রণালয় নিজস্ব, এবং যিনি সচিবের দায়িত্ব পালন করেন তার মাধ্যমে দায়িত্বটি পালন হয়। এখন মনিটরিং অবশ্যই কিছু কিছু ব্যাপারে হয়, সব ব্যাপারে যে মনিটরিং করা সম্ভব হয় সেটাও হয়তো হয় না। সংসদের চিফ হুইপ বলছেন, কিছু ঘাটতি থাকলেও স্থায়ী কমিটির কার্যক্রম চলছে সঠিকভাবেই। প্রত্যেকটা কমিটি তার কার্যক্রম সুষ্ঠুভাবে চালাচ্ছে। সুপারিশ কতটা মানা হলো বা মানা হয়নি, পরবর্তী মিটিংগুলিকে ওই কমিটি ফলো আপ করবে, মন্ত্রণালয় এটাকে মানবে, এটাই তো আমরা আশা করি। চিফ হুইপ জানান, করোনায় কিছুটা স্থবিরতা আসলেও সামনে সংসদীয় কমিটির নিয়মিত কার্যক্রম আরও বাড়বে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 3 মাসের আগে হচ্ছে না ঢাকা সহ দেশের 5 আসনের উপনির্বাচন। ঢাকা, সিরাজগঞ্জ, পাবনা ও নওগাঁর এই 5টি আসনে প্রার্থী চূড়ান্ত করতে যাচ্ছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। করোনা সহ নানা অসুখে মারা যান ক্ষমতাসীন দলের 5 সংসদ সদস্য। আর উপনির্বাচনে প্রার্থী হতে আবেদন জমা পড়েছে প্রায় 150। নীতি নির্ধারকরা বলছেন, আসনের গুরুত্ব এবং কারা সেগুলোতে জনপ্রতিনিধি ছিলেন সেসব বিবেচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হবে। করোনায় বেশ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ হারান সিরাজগঞ্জ 1 আসনের প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। মারা গেছেন ঢাকা 18 থেকে টানা 3 বারের সংসদ সদস্য, দলের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন। ঢাকা 5 আসনের হাবিবুর রহমান মোল্লা, পাবনা 4 আসনের শরীফুল ইসলাম ডিলু আর নওগাঁ 6 আসনের ইসরাফিল আলম। একাদশ সংসদের এসব শূন্য আসনে ভোট গ্রহণের জন্য কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। তাই তোড়জোড় শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদেরও। দলীয় মনোনয়ন ফর্ম জমা দেয়া নেওয়ার কার্যক্রমে ব্যস্ততা, দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় উৎসব মুখর। 5টি আসনে উপনির্বাচনে 141 জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তবে এদের মধ্যে 56 জনই চান সাহারা খাতুনের শূন্য হওয়া ঢাকা 18 আসনে। আমার রাজনীতির ইতিহাস বা রাজনৈতিক জীবন যদি বলেন তাহলে প্রায় 40 বছরের কাছাকাছি। তৃণমূল থেকে গড়ে ওঠা এবং সকল আন্দোলন সংগ্রামে আমার যে ভূমিকা, আমি জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত কর্মী এবং বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক, এটি আমার বড় পরিচয়। সিরাজগঞ্জ 1 আসনেও আগ্রহী অনেকে, তবে এখানে নাসিমের পরিবারই অগ্রাধিকারে থাকবে মনে করছেন নেতাকর্মীরা। আমার বাবার চলে যাওয়ার পরে ওখানকার রাজনৈতিক হাল বা জনগণের আশা আকাঙ্ক্ষা বা উন্নয়নের যে ধারা, সেটিকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্যেই আমি মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি এবং আমি 2008 থেকে 14 সালের 9ম জাতীয় সংসদে আমি সেখানে সংসদ সদস্য ছিলাম, যার ফলে ওখানকার রাজনীতি, উন্নয়ন, মানুষের জীবনযাত্রা সকল কিছুর সাথেই আমার গত 12 বছরের পথ চলা। ঢাকা 5 আসনে হাবিবুর রহমানের জায়গায় আলোচনা আছেন তার ছেলেও। বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ছিলাম, তখন আমি অনেক কার্যক্রম করেছি। পরবর্তীতে বর্তমানে আপনি যখন কেসির বিরুদ্ধে অভিযান, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে এবং মাস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে, তো সেই মুহূর্তে কিন্তু মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবকের সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন। পাবনা 4 আসনেও প্রার্থী হতে চান অনেকে। শেষ পর্যন্ত ডিলু পরিবারই মনোনয়ন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আর নওগাঁ 6 আসনেও আবেদন যাচাই বাছাই করছেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। পাবনা 4-এ 26 সেপ্টেম্বর, ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে 17 অক্টোবর ভোট গ্রহণ। বাকি 2 শূন্য আসন ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1-এর উপনির্বাচনের তফসিল 90 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন উপনির্বাচনগুলোতে বিএনপি অংশগ্রহণ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, এমন সিদ্ধান্তের জন্য বিএনপিকে ধন্যবাদ। রোববার সকালে প্রেস ক্লাব আয়োজিত শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, নির্বাচনে আসলেও সেটি সুষ্ঠু রাখার নিশ্চয়তা তারা যেন রাখে, বিশৃঙ্খলা বা নির্বাচন বানচালের চেষ্টা যাতে না করে। 15ই আগস্ট স্মরণ করে হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রধান কুশীলব জিয়াউর রহমান। অভিযোগ করেন, একই সাথে বঙ্গবন্ধু হত্যার পর সবচেয়ে বড় সুবিধাভোগী জিয়া ও তার পরিবার। সামনে যে উপনির্বাচন হতে যাচ্ছে, সেই উপনির্বাচনগুলোতে অংশগ্রহণ করার
সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য বিএনপিকে আমি ধন্যবাদ জানাই। তবে আশা করব তারা গণ্ডগোল পাকানোর উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জনপ্রিয়তা যাচাই করার উদ্দেশ্যেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। কনস্ট্রাকশনের জিনিসপত্র রাজধানীর বিভিন্ন সড়কে রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এসবের বিরুদ্ধে 7 সেপ্টেম্বর থেকে অভিযান চলবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর উত্তরায় বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে পরিচ্ছন্নতা, অবৈধ ফুটপাত দখল সহ বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে কথা বলেন। এ সময় পরবর্তীতে ম্যাজিস্ট্রেটদের নিয়ে অভিযানে নামা হবে জানিয়ে মেয়র বলেন, 1 অক্টোবর থেকে ঝুলন্ত তার অপসারণ অভিযান শুরু হবে। পাশাপাশি 1 সেপ্টেম্বর থেকে কর পরিধি বাড়ানোর অভিযানও শুরু হবে বলেও জানান আতিকুল ইসলাম। আমরা যেখানে যে জিনিসপত্র পাবো এগুলো আমরা সাথে সাথে কিন্তু অকশন করে দিব। এখানে দামি সিমেন্ট থাকুক, আর রড থাকুক, আর খোয়া থাকুক, বালি থাকুক, এই অভিযান আমরা শুরু করে দিচ্ছি অলরেডি। পদ্মায় স্রোত বেড়ে যাওয়ায় এবং নাব্য সংকটের কারণে প্রতিদিন 12 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে। সকাল 6টার পর থেকে সীমিত পরিসরে নৌযান চলাচল শুরু হয়েছে। ঘাটে যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে যাত্রী ও শ্রমিকরা। বিআইডব্লিউটিএ জানায়, অতিরিক্ত পলি জমে লোহজং টার্নিং সহ কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে নাব্য সংকট। দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল 2টি ফেরি ডুবোচরে আটকে থাকায় প্রায় 4 ঘন্টা পর উদ্ধার পায়। খুলনায় ঠিকাদারের গুলিতে আহত লামিয়ার শরীরের অবস্থা অপরিবর্তিত। 3 দিনেও তার শরীর থেকে অস্ত্রোপচার করে বুলেট বের করা সম্ভব হয়নি। চিকিৎসকরা জানান, গতকাল থেকেই তারা কয়েক দফা লামিয়াকে দেখে গেছেন। গুলিটি উরুর হাড়ে বিদ্ধ হওয়ায় সেখানে চির ধরেছে। তাই আপাতত অর্থোপেডিক্স বিভাগের পরামর্শ ছাড়া অস্ত্রোপচার সম্ভব না। এদিকে গুলির ঘটনায় এখনও মামলার সিদ্ধান্ত নেয়নি পরিবার। শুক্রবার নগরের মিস্ত্রিপাড়ায় ইউসুফ আলী নামে এক ঠিকাদারের বাড়িতে চাঁদা চাইতে যায় 4 যুবক। ইউসুফের লাইসেন্স করা অস্ত্রের মুখে তারা পালিয়ে যায়। এ সময় গুলি ছুড়লে আহত হয় ইকবালনগর বালিকা বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী লামিয়া। পুলিশ বলছে, ঠিকাদারের ছোড়া গুলি অসতর্কতাবশত গিয়ে লাগে স্কুল ছাত্রীর শরীরে। মৌলভীবাজারের চা বাগান থেকে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সকালে লাখাইছড়া চা বাগানে শ্রমিকরা কাজ করার সময় স্বাক্ষর দেব নামে একজনের নিথর দেহ পড়ে থাকতে দেখে। পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় পাঠানো হয়। এ সময় নিহতের পাশ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না বলে জানিয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যা থেকে নিহত স্বাক্ষরের কোনো খোঁজ মিলছিল না বলে জানিয়েছে তার পরিবার। করোনা ভাইরাসের মৃত্যুতে ভারতকে ছাড়িয়ে বিশ্বের 3য় শীর্ষ দেশ এখন মেক্সিকো। গেল 24 ঘন্টায় পৌনে 700 মৃত্যুতে দেশটিতে প্রাণহানি 64,000 ছুঁই। আক্রান্ত প্রায় 6 লাখ। যদিও শনিবার দিনে সর্বোচ্চ মৃত্যু সংক্রমণ দেখেছে ভারত। এদিন দেশটিতে রেকর্ড 80,000 মানুষের শরীরে মিলেছে কোভিড-19। মারা গেছে 950 মানুষ। এই নিয়ে ভারতে করোনায় মোট মৃত্যু 63,657, মোট আক্রান্ত 35.5 লাখ। মহামারীতে সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রেও একদিনে আরও 900 প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। মোট প্রাণহানি 1,87,000 ছুঁই। আক্রান্ত 61 লাখ। দিনে 900-এর বেশি মৃত্যু দেখেছে ব্রাজিলও। দেশটিতে মৃতের সংখ্যা 1,20,000 ছাড়িয়েছে। সব মিলিয়ে 2,60,000-এর মতো নতুন সংক্রমণ শনাক্তে বিশ্বজুড়ে কোভিড-19 আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2.5 কোটি। একই সময় মারা গেছেন আরও 5,200 মানুষ। ফলে মোট মৃত্যু 8,47,000-এর কাছাকাছি। রেকর্ড সংক্রমণ ও মৃত্যু সত্ত্বেও 4র্থ ধাপে লকডাউনের কড়াকড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারত সরকার। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, 7 সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে স্বাভাবিক হবে মেট্রো চলাচল। তবে লোকাল ট্রেন যাত্রার ব্যাপারে এখনও নিশ্চুপ কেন্দ্রীয় সরকার। 21 সেপ্টেম্বর থেকে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় কাজ, খেলার জন্য সর্বোচ্চ 100 জন জমায়েত হতে পারবেন। সেপ্টেম্বরের শেষ নাগাদ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইন ক্লাস গ্রহণের জন্য সীমিত সংখ্যক শিক্ষকরা আসতে পারবেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। নীতিমালা শিথিল করা হলেও কন্টেনমেন্ট জোনের বাইরে লকডাউন ঘোষণার জন্য কেন্দ্রের অনুমতি নিতে হবে রাজ্য সরকারকে। বন্ধ থাকছে আন্তর্জাতিক বিমান চলাচল, সিনেমা হল, সুইমিং পুল এবং পার্ক।
করোনা ভাইরাসের বিস্তার রোধে আরোপিত স্বাস্থ্যবিধির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে। জার্মানিতে বিক্ষোভ সহিংস রূপ নেয়, ৩০০-র বেশি মানুষকে গ্রেপ্তার করে প্রশাসন। কট্টর ডানপন্থীদের উস্কানি আর ষড়যন্ত্র তত্ত্বের পাল্টাপাল্টি অভিযোগ প্রশাসন ও বিক্ষোভকারীদের। স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে দেয়া প্রশাসনের বিধিনিষেধের বিরুদ্ধে শনিবার বার্লিনে বিক্ষোভ করে ৩৮,০০০ মানুষ। এরা আর মাস্ক পরতে চান না কড়াকড়ি। তাদের সন্দেহ, ভ্যাকসিন আর ওষুধ কোম্পানিগুলোর স্বার্থে এই আতঙ্ক তৈরি করে রাখা হয়েছে। ভাইরাসের অস্তিত্ব অস্বীকার করছে না, কিন্তু বিশ্বের জনসংখ্যা সেই তুলনায় সংক্রমণ আর মৃত্যু দেখলে বোঝাই যাচ্ছে বিপদের চূড়া আমরা পেরিয়ে এসেছি। এখন তাজা বাতাসে শ্বাস নেয়ার স্বাধীনতা চাই। ধনী দেশগুলো দিন দিন যত ধনী হচ্ছে, নগদ অর্থ আরও বাড়ছে। আমার ধারণা অর্থব্যবস্থায় ধস আর ভয়াবহ মুদ্রাস্ফীতির আশঙ্কায় সমাজে এক ধরনের ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে কারণে নতুন ধরনের স্বাভাবিক জীবনযাত্রা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বেশিরভাগ জায়গায় বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও সহিংসতার ঘটনাও ঘটেছে কোথাও কোথাও। হয়েছে ব্যাপক ধরপাকড়। পরিস্থিতির জন্য কট্টর ডানপন্থীদের দায়ী করছে প্রশাসন। শারীরিক বিধিনিষেধের তোয়াক্কা তো নেই, তার উপর রীতিমতো সহিংস আচরণ করছে বিক্ষোভকারীরা, তাও স্বাস্থ্যবিধির বিরুদ্ধে। এমন কিছু হবে পুলিশ আগেই ধারণা করে পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। করোনা মহামারীর কারণে নতুন ধরনের স্বাভাবিক জীবনযাত্রার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে লন্ডন, প্যারিস, ভিয়েনা আর জুরিখেও। মাস্ক, মুখ বন্ধ করে দেওয়ার প্রতীক, নতুন স্বাভাবিকতাকে ফ্যাসিবাদের নতুন ধরন, এসব বলে বিক্ষোভের স্লোগানও দেন বিক্ষোভকারীরা। নুজহাত কামাল, যমুনা নিউজ। চীনের সানজি প্রদেশে দোতলা রেস্টুরেন্ট ধসে পড়ে কমপক্ষে 29 জন প্রাণ হারিয়েছেন। রোববার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য। জানানো হয়, লিনফেন শহরের ওই ভবনে দুর্ঘটনার সময় জন্মদিনের অনুষ্ঠান চলছিল, যাতে আরও 28 জন গুরুতর আহত হন। তাদের মধ্যে 7 জনের অবস্থা সংকটাপন্ন। রোববার সকালে শেষ হয় তল্লাশি ও উদ্ধার অভিযান, তবে দুর্ঘটনার মূল কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের দুর্বল অবকাঠামোর কারণেই এই দুর্ঘটনা। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।